কার্টোগ্রামস। থিওরিটিক্যাল পেপারে এগুলো খুব বিস্তারিত আলোচনা আর সুযোগ রয়েছে থিওরিটিক্যাল আলোচনায়। আমি জাস্ট বেসিক ব্যাপারটা একটু বলে দিই। ভূগোলে আমরা ম্যাপ আঁকি, তাই তো? কেন ম্যাপ আঁকি? কারণ ভূপৃষ্ঠকে আমরা যখন মানচিত্রে উপস্থাপন করি এবং ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয়কে বিভিন্ন রকম প্রতীক চিহ্নের মাধ্যমে আমরা মানচিত্রে উপস্থাপন করি, তখন ভূপৃষ্ঠের ইনফরমেশন গুলো আমাদের কাছে মানচিত্র হিসাবে উপস্থাপিত হয় এবং সেই মানচিত্রের মাধ্যমে আমরা অ্যাট এ গ্লান্স যে কোনো জায়গার একটা প্রাথমিক ইনফরমেশন, স্পেশাল ইনফরমেশন আমাদের সামনে উঠে আসে এবং কোথায় কি অবস্থিত, তাদের প্রকৃতি বৈশিষ্ট্য যেটা যেমন ভাবে উপস্থাপন করা হবে মানচিত্রে সেই অনুযায়ী আমাদের কাছে উঠে আসে। সেই হিসাবে মানচিত্র আমাদের কাছে একটা তথ্যের উৎস, ইনফরমেশন সোর্স। এবং ভৌগোলিক আলোচনায়, ভৌগোলিক গবেষণায়, বিভিন্ন প্রকার পরিকল্পনায় মানচিত্রের ব্যাপক ব্যবহার হয়। তাই জন্য সেই বহু প্রাচীন কাল থেকে, একদম সেই প্রাচীন গ্রিক যুগ থেকে কিন্তু বলতে গেলে আমরা দেখতে পাই যে মানচিত্র আঁকার একটা প্রবণতা বিজ্ঞান রয়েছে। আর এই মানচিত্র আঁকার যে কৌশল, কলা কৌশল, সেইগুলো নিয়ে একটা আলাদা সাবজেক্টই গড়ে উঠেছে, যেটাকে আমরা কার্টোগ্রাফি বলে থাকি। কার্টোগ্রাফি বেসিক্যালি গ্রিক শব্দ কার্টে, যেটা বলতে ম্যাপ বোঝায়, ঠিক আছে? সেখান থেকে এই শব্দটা এসেছে। কার্টোগ্রাফি বেসিক্যালি সায়েন্স অ্যান্ড আর্ট অফ ম্যাপ মেকিং। সায়েন্স অ্যান্ড আর্ট অফ ম্যাপ মেকিং। হোয়াই সায়েন্স অ্যান্ড আর্ট? তার কারণ হচ্ছে আসলে এমনিতেই ঠান্ডা লেগেছে, সকালবেলা তাদের ক্লাসগুলো নিতে পারছি না, ওই জন্য সেকেন্ড ইয়ারের ক্লাসটাও বিকেলে নিলাম, তাও গলা ক্র্যাক হয়ে গেছে, ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছি, সো ডোন্ট মাইন্ড। আচ্ছা, যেটা বলছিলাম যে কার্টোগ্রাফি হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যাপ মেকিং। কেন আর্ট এবং সায়েন্স উভয়ই বলা হচ্ছে? কারণ মানচিত্র আঁকতে গেলে জ্যামিতিক এবং গাণিতিক অনেক নিয়ম কানুন দরকার হয়, যেগুলো পিওরলি সাইন্টিফিক ব্যাপার, প্রজেকশন, সার্ভেইং, এটা সেটা আছে। এবার সেইগুলোকে যখন আমরা কাগজের উপরে উপস্থাপন করব বিভিন্ন প্রকার রং এবং প্রতীক চিহ্নের মাধ্যমে, সেই জায়গাটা পুরোটাই আর্টিস্টিক। অর্থাৎ কোন ধরনের রং দিয়ে কি দেখালে সব থেকে ভালো বোঝানো যাবে, কোন প্রতীক চিহ্ন ব্যবহার করলে যে ভিজুয়ালাইজেশন, দৃশ্যগত যে দিকটা, চোখে ভালো লাগা, সেটা ফুটে উঠবে, সেটা পিওরলি আর্টিস্টিক। ওই জন্য কার্টোগ্রাফি ইজ নট অনলি সায়েন্স, ইট ইজ এ কম্বিনেশন অফ সায়েন্স এন্ড আর্ট। তো সেই কার্টোগ্রাফি বেসিক্যালি তার মানে বিভিন্ন ধরনের যে ম্যাপ, সেই মানচিত্র বা ম্যাপ তৈরির বিভিন্ন পদ্ধতি এবং কলা কৌশল নিয়ে আলোচনা করে। তো আমরা দেখেছি যে সেই মানচিত্র অনেক ধরনের হয় এবং তার মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য সাধক মানচিত্র হিসেবে আমরা থিমেটিক ম্যাপকে বলে থাকি। থিম বেসড মানচিত্র। শুধু থিম বেসড বললে ভুল হবে, কারণ অনেক থিম বেসড ম্যাপ আছে যেগুলো কিন্তু থিমেটিক ম্যাপ বলি না, সেগুলো জেনারেল ম্যাপের মধ্যে পড়ে যায়। যেমন জিওলজিক্যাল ম্যাপ ইজ নট এ থিমেটিক ম্যাপ, ইট ইজ এ জেনারেল রেফারেন্স ম্যাপ ফর দ্য জিওলজিস্ট। তাহলে থিম বেসড এবং থিমেটিক ম্যাপ হবে কোনগুলো? যে সমস্ত মানচিত্রগুলিতে একটা থিমকে সাধারণত দেখানো হয় বা একের অধিক থিমগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখানো হয়, সুনির্দিষ্ট কিছু কার্টোগ্রাফিক টেকনিক ব্যবহার করে, যার মূল লক্ষ্যই হচ্ছে ভূপৃষ্ঠে যে বিষয়টা আমি দেখাচ্ছি তাদের যে ডিস্ট্রিবিউশন, তার নেচারটা তুলে ধরা, তার স্ট্রাকচারটা তুলে ধরা, স্ট্রাকচার অফ দ্য ডিস্ট্রিবিউশন, সেইটাকে তুলে ধরা। সেটা যদি উদ্দেশ্য হয়, তখন যে মানচিত্র থিম বেস হচ্ছে সেটা থিমেটিক ম্যাপিং এর মধ্যে পড়ে। এইবার সেই থিমেটিক ম্যাপিং এর অনেক টেকনিক আছে, আমরা থিওরিটিক্যাল পার্টে সেগুলো আলোচনা করেছি, ইউটিউবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। বিভিন্ন ধরনের আমরা গ্রাফ, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম এবং বিভিন্ন ধরনের ম্যাপিং টেকনিক আমরা ব্যবহার করে থিমেটিক ম্যাপ আঁকতে পারি, ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ব্যবহার করার কথা আমি বললাম, ডায়াগ্রাম ব্যবহার করার কথা বললাম, অর্থাৎ বিভিন্ন ধরনের জ্যামিতিক যে ফিগার বা স্তম্ভ বা বার বা সার্কেল বা ত্রিভুজ বা স্ফিয়ার, গোলক বা স্কয়ার, এইগুলো জ্যামিতিক চিত্র দেখ একটা, এইগুলোকে যখন আমরা ব্যবহার করব এবং সেগুলোর মাধ্যমে বিশেষ কিছু তথ্যকে, বিশেষ কিছু বিষয়কে যখন আমরা উপস্থাপন করছি, তুলে ধরছি, তখন সেইগুলোকে বলা হয় কার্টোগ্রামস। বোঝা গেল? অর্থাৎ স্তম্ভ ব্যবহার করছি,
বার ব্যবহার করছি, ট্রায়াঙ্গেল ব্যবহার করছি, বৃত্ত ব্যবহার করছি, বা গোলক ব্যবহার করছি, বা কখনো স্কোয়ার ব্যবহার করছি, এইগুলোর মাধ্যমে যখন ভৌগোলিক তথ্যকে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশন, সেগুলোকে যখন আমরা এই ফিগারগুলোর মাধ্যমে তুলে ধরি, তখন সেইগুলোকে আমরা বলি কার্টোগ্রামস। এবার এগুলো আমরা ম্যাপ ছাড়াও আঁকতে পারি, ম্যাপ সহ আঁকতে পারি। যখন ম্যাপের মধ্যে এগুলো আমরা বসাবো, বসিয়ে ম্যাপ আঁকবো, তখন সেটা থিমেটিক ম্যাপের পার্ট হয়ে যাবে। ঠিক আছে, থিমেটিক ম্যাপের ক্লাসিফিকেশনে আমরা আবার দেখেছি যে কত ধরনের থিমেটিক ম্যাপ হয়। তো এই সেই কার্টোগ্রামস, যার কয়েকটা তোমাদের সিলেবাসে প্র্যাকটিক্যালে কিভাবে আঁকতে হয় সেটা মানে করতে হবে। তাহলে দুর্যোধন বাবু, তোমার অনেক প্রশ্ন ছিল এই নিয়ে আমি জানি, তো বোঝাতে পারলাম যে কার্টোগ্রামস বিষয়টা কি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইবার সিলেবাসের প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রপোর্শনাল সার্কেল, বোধহয় নাকি? স্কয়ার স্যার, স্কয়ার স্যার। প্রপোর্শনাল স্কয়ার, ওকে। প্রপোর্শনাল স্কয়ার, এটা বেসিক্যালি কার্টোগ্রামস এর একটা টেকনিক, যেটাকে বলা হয় প্রপোর্শনাল সিম্বলস। তার আন্ডারে আমরা বৃত্ত ব্যবহার করি, তার আন্ডারে আমরা স্কোয়ার ব্যবহার করি, তার আন্ডারে আমরা ট্রায়াঙ্গেল ব্যবহার করি, তার আন্ডারে আমরা ঘনকও ব্যবহার করে থাকি। অর্থাৎ হোয়াই প্রপোর্শনাল, আনুপাতিক, সরি, প্রপোর্শনাল কেন, আনুপাতিক কথাটাকে কেন ব্যবহার করা হচ্ছে? কারণ আমি কি বললাম, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সেই ইনফরমেশন গুলোকে আমরা যখন এই সমস্ত ফিগার দিয়ে তুলে ধরি, এবার সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটার সংখ্যা অনুযায়ী তারা সাইজে ছোট বা বড় হয়। অর্থাৎ দে আর প্রপোর্শনাল টু দেয়ার কোয়ান্টিটি দে রিপ্রেজেন্ট। অর্থাৎ তারা যে সংখ্যাকে উপস্থাপন করছে, সেই সংখ্যার পরিমাণ ছোট হলে তাদের সাইজ ছোট হয়, সেই সংখ্যার পরিমাণ বেশি হলে তাদের সাইজ বড় হয়। দ্যাট ইজ প্রপোর্শনাল। কি বোঝা গেল? প্রপোর্শনাল টু দা কোয়ান্টিটি দে রিপ্রেজেন্ট। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এরকম অনেক প্রপোর্শনাল সিম্বল হয়, তার একটা তোমাদের সিলেবাস আছে, সেটা হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ার। এইবার আমরা দেখি কিভাবে প্রপোর্শনাল স্কোয়ার আমরা দেখাই। তাহলে প্রথমে আমরা যেটা প্রপোর্শনাল স্কোয়ারে করব সেটা হচ্ছে যে প্রিন্সিপাল, সেটা একটু দেখে নিই। কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা এই কার্টোগ্রামসটা আঁকি? সেটা হচ্ছে যে এরিয়া অফ স্কোয়ার। স্কোয়ার একটা কি টু ডাইমেনশনাল ডায়াগ্রাম, তো দৈর্ঘ্য প্রস্থ যুক্ত, এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাই তো? টু ডাইমেনশনাল ডায়াগ্রাম আমরা যখন করব, তার এরিয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই তো? ওই জন্য বললাম এরিয়া অফ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দা কোয়ান্টিটি ইট রিপ্রেজেন্টস। এটা বুঝতে পারলে কিনা? অর্থাৎ আমার কোয়ান্টিটি যত বেশি হবে, স্কোয়ার এর এরিয়া তত বেশি হবে, কোয়ান্টিটি যত ছোট হবে, স্কোয়ারের এরিয়া তত ছোট হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এবার কি কি ফর্মুলা বা ইকুয়েশন আমি ইউজ করবো এখানে এটা করার জন্য? সেটা হচ্ছে, তাহলে এরিয়া অফ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কোয়ান্টিটি, তাই তো? এটাকে কিউ দিয়ে ডিনোট করলাম। তাহলে এরিয়া অফ স্কোয়ারের সূত্র কি? বাহু স্কোয়ার, তাই তো? এস স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ, তাই তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে আমার একটা স্কোয়ার যদি আমি আঁকি, তাহলে আমার কি সেখানে আঁকতে গেলে কি দরকার? বাহু দরকার, বাহুর লেন্থ দরকার। এস ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার
ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা ইউজ করব। ঠিক আছে, প্রিন্সিপাল বুঝলাম, ইকুয়েশন বুঝলাম, নেক্সট হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, এটা আমি মুছে দিয়ে উপরে লিখি, টেবিলটা করতে হবে তো। ক্যালকুলেশন, ওকে। এখানে আমার একটা উদাহরণ আমি এখানে ধরে নিচ্ছি 2-3টে ক্যালকুলেশনে। তাহলে আমার ইকুয়েশনটা আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে যে সাইড অফ স্কোয়ার, যেটাকে আমি এস বলেছি, ইজ ইকুয়াল টু রুট ওভার কোয়ান্টিটি কিউ। এখানে কিউ বলতে আমার যে ডেটাটা দিয়ে দেবে সেই ডেটাটাই হবে। ওকে, এবার আমি এখানে যে উদাহরণটা ধরছি সেখানে বিভিন্ন শহরের বাড়ির সংখ্যা দেওয়া আছে। ধর আমি এখানে এটা হচ্ছে সিরিয়াল নম্বর, তারপরে হচ্ছে নাম্বার অফ হাউস, যা খুশি দিতে পারে, কোনো প্রোডাকশন দিতে পারে, পপুলেশন দিতে পারে, এনিথিং হতে পারে। আমি 3টে উদাহরণ নিলাম। হ্যাঁ, এই টেবিলে শুধু এইটুকু আছে। 1 নম্বর আছে হচ্ছে 55952, তারপরে আছে 69775, তারপরে আছে 100000। ওকে, ক্যালকুলেটর আছে কারো কাছে? তাহলে প্রথমে আমি লিখবো সাইড অফ স্কোয়ার এস। ইকুয়েশনটা আমি প্রথমে বলে দিয়েছি, তাই এখানে ইকুয়েশন বলার দরকার নেই, কিন্তু যারা শুরুতেই টেবিল দিয়ে শুরু করবে, উপরে হেডিং লিখবে ক্যালকুলেশন ফর প্রপোর্শনাল স্কোয়ার বলে টেবিল দিয়ে শুরু করছে, তারা কিন্তু এখানে তাহলে সূত্রটা লিখে দেবে। ঠিক আছে, আর যদি প্রথমে সূত্র দিয়ে শুরু করিস তাহলে ওখানে টেবিলে না লিখলেও চলবে। আচ্ছা, এইবার তাহলে প্রতিটি রুট করলেই বেরিয়ে যাবে, তাই তো? কেউ একজন কর করে আমাকে বল বাড়ির সংখ্যাগুলোকে। স্যার প্রথমেরটা এসছে 236.54, তারপরে 264.15, তারপরে 316.23। ওকে, তাহলে অ্যাকচুয়াল পপুলেশন অনুযায়ী অ্যাকচুয়াল যে বর্গক্ষেত্র তাদের বাহুগুলো পেলাম। এবার এইগুলো তো মানচিত্রে প্রকাশ করতে পারবো না, কারণ এদের ইউনিট তো আমার জানা নেই। আছে কি জানা? পপুলেশনকে আমি স্কয়ার করেছি, ইউনিট জানা আছে? তাহলে একে আমাকে মানচিত্রের ইউনিটে কনভার্ট করতে হবে, সেটা আমরা সেন্টিমিটার বা ইঞ্চিতে, তাই তো? আমরা সাধারণত সেন্টিমিটারে করে অভ্যস্ত, আমরা সেন্টিমিটারে করবো, তার জন্য আমাকে একটা স্কেল ধরতে হবে। তাহলে এখানে আমি লিখলাম স্কেল, লিখলাম 1 সেমি 2। এবার কত ধরবো? সর্বোচ্চ আছে 316, যদি 100 ধরি তাহলে 3.6 সেন্টিমিটার সবচেয়ে বড় হবে। 100 ধরবো, চলো। কত ধরবো? হ্যাঁ স্যার 100। 100 ইউনিট, স্যার। ওকে। তাহলে 1 সেমি টু 100 ইউনিট। এইবার যেটা হবে সেটা হচ্ছে সাইড অফ স্কোয়ার অ্যাজ পার স্কেল। বুঝে গেল? আমার টেবিল কমপ্লিট হলো। এবার স্কেল দিয়ে ভাগ করো, এটা হবে 2.36, এটা হবে 2.64, এটা হবে 3.16, এটা সেন্টিমিটার। কমপ্লিট আমার হয়ে গেল। এইবার স্যার হ্যাঁ বলো। শেষের কলামে হেডিংটা কি লিখেছেন? স্কেল অফ, এটা সাইড, এসআইডি, সাইড মানে বাহু, সাইড অফ স্কোয়ার অ্যাজ পার স্কেল, ব্র্যাকেটে সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আমি করছি। ঠিক আছে, আমার ক্যালকুলেশন কিন্তু কমপ্লিট। এবার আমাকে আঁকতে হবে। এইবার যদি এই শহরগুলোর ম্যাপ দিয়ে দেয় তাহলে আমরা ম্যাপের উপরে বসাবো, আর যদি ম্যাপ না দিয়ে দেয় তাহলে আমরা কি করব? প্লেন একটা পেন্সিল দিয়ে ডটেড লাইন টানবো খাতার উপরে, সেখানে আমি পরপর স্কোয়ার গুলোকে বসাবো। ঠিক আছে, তাহলে আমার প্রথম স্কোয়ার কত? 2.36। তাহলে আমি স্কেলে 2.36, সব থেকে ভালো হয় ডিভাইডার যদি ব্যবহার করিস। 2.36 মাপটা একবার নিয়ে নিবি, নিয়ে প্রথমে হরাইজন্টালি 2.36 নিলি, তারপরে ঠিক ভার্টিক্যালি 2.36 নিলি,
এদিক থেকেও 2.36, এদিক থেকেও 2.36 নিয়ে হয়ে গেল। হলো, তারপর একটু গ্যাপ রেখে তারপর এটা কত আছে 2.64, 2.64 নিলি, এদিকেও 2.64 নিলি, 2.64 নিলি, হলো। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন মূল টেবিলটা করবি সেখানে আরেকটা পার্ট করবি, সেটা হচ্ছে ক্যালকুলেশন ফর প্রপোর্শনাল স্কেল, ক্যালকুলেশন ফর প্রপোর্শনাল স্কেল। সেখানে ম্যাক্সিমাম ভ্যালু, মিডিয়াম আর হচ্ছে মিনিমাম। আমরা প্রপোর্শনাল স্কেল যখন আঁকি সাধারণত তিনটে ভ্যালু নিয়ে আঁকি। একটা হচ্ছে এই যে এখানে যে ভ্যালুগুলো আছে তাদের ম্যাক্সিমাম কত আছে, 1 লাখ, তাহলে আমি এক্ষেত্রে এটা যদি রাউন্ড ফিগার আছে তাই আমি ম্যাক্সিমাম 1 লাখই নিতে পারি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, 1 লাখ। যদি এখানে রাউন্ড ফিগার না থাকতো, ধর 102 থাকতো, হ্যাঁ, তাহলে আমি সেটাকে 1,10,000 নিতাম। সবচেয়ে কম কত আছে 55, তাহলে আমি এটা নিতে পারি 50। আর মিডিয়ামটা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিয়াম বেরিয়ে যাবে, ঠিক আছে, এক্ষেত্রে 75 হবে। এবার ঠিক একই রকম ভাবে এখানে যা যা করেছি এখানেও তাই তাই হবে। বোঝা গেল? এটা হচ্ছে প্রপোর্শনাল স্কেল। এটাই বলতে ভুলে গেছিলাম, মূল টেবিলের সঙ্গে এটা অ্যাটাচ করে নিতে পারে, কারণ স্কোয়ার গুলো আঁকার পরে কিন্তু প্রপোর্শনাল স্কেলটা আঁকতে হয়। হ্যাঁ বল। স্যার টেবিলটা নিচেই করবো এই যে তারপর ক্যালকুলেশন ফর প্রফেশনাল স্কেলটা। একদম একদম এর সঙ্গে অ্যাটাচ। তাহলে এই হেডিং গুলো এখানে লিখতে হবে না, এই হেডিং গুলো এখানেই চলে আসবে। এই যেমন সাইড অফ স্কোয়ার, সেটা এখানে চলে আসবে ভ্যালু গুলো, আলাদা করে এখানে হেডিং লেখার দরকার নেই, এই হেডিং এই কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ড্রয়িংটা কিভাবে করতে হবে বোঝা গেল? তাহলে যে কটা স্কোয়ার আঁকতে হবে ওইরকম স্ট্রেট লাইনে সেই কটা স্কোয়ার পর পর আঁকবো। যদি খাতায় না ধরে পরপর ওপর নিচে করে আঁকবো। প্রথমে 3টে আঁকলাম, তারপরে 3টে, আবার 3টে, যতগুলো থাকবে এইভাবে আঁকবো, যেন সৌন্দর্যটা বজায় থাকে, এটা মাথায় রাখতে হবে। মানে একটা স্কোয়ার আমি এই আঁকলাম, একটা স্কোয়ার আমি এইরকম আঁকলাম, এইরকম যেন না হয়, ঠিক আছে। প্রত্যেকের বেসটা একটা নির্দিষ্ট লাইন বরাবর থাকবে, তারপরে তার সাইজ অনুযায়ী সে যেমন ওঠে উঠবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রপোর্শনাল স্কেলটা কিভাবে আঁকতে হবে। এই যে এখানে পেয়েছি প্রপোর্শনাল স্কেল। আচ্ছা, তোরা একটু এটা করে ফেল। 1 লাখের স্কোয়ার হচ্ছে 100, না কত হবে এটা, 1 লাখের স্কোয়ার কত? আচ্ছা, এটা 316.2, 316.22। হ্যাঁ বুঝতে পেরেছি, 3.16। আর 75-এর স্কোয়ার রুট, 75-এর রুট, 50-এর রুট, 273.86, 75। 200। আচ্ছা, আর 50-এর, 73। আর 50-এরটা বুঝতে পারলাম না, জোরে বল। 223.61। 223.61, ওকে। তার মানে 2.73 আর এটা হচ্ছে 2.23, বুঝলে? এইবার প্রপোর্শনাল স্কেলটা আমাকে আঁকতে হবে। প্রপোর্শনাল স্কেল মূল যে ডায়াগ্রাম গুলো আঁকবি তার ঠিক ডান দিকে একটা জায়গাতে প্রপোর্শনাল স্কেলটা আঁকবি, ঠিক আছে। মূল ডায়াগ্রাম গুলো তোর খাতার এখানে আছে, তাহলে প্রপোর্শনাল স্কেলটা এরকম সাইডে আঁকবি, নিচের দিকে ডান দিক সাইড ঘেঁষে। কিরকম ভাবে আঁকবো? সবার প্রথমে আমি ছোটটা এঁকে নিলাম, ঠিক আছে, তারপরে মাঝারিটা আঁকলাম, তারপরে বড়টা আঁকলাম। এবার এটার ভ্যালু কত, এটার কত, এটার কত, এটা হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে 75, আমি হেডিং দিলাম প্রপোর্শনাল
সার্কেল ব্র্যাকেটে এটা কি দেখিয়েছে, নাম্বার অফ হাউস। ওকে, বোঝা গেল? এটা এটা সব থেকে সহজ। স্যার হ্যাঁ বলো। প্রথমে 3.16 নিয়ে প্রথমটা করলাম, তার উপরে আবার 2.75 মার্ক নিয়ে আবার এখান থেকেই সব এখান থেকেই মাপবো। এটা হচ্ছে 2.23, তারপরে আবার এখান থেকে 2.73, তারপরেরটা 3.16। বোঝা গেল? এখান থেকেই, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। নেক্সট সিলেবাসে কি আছে? পাই ডায়াগ্রাম, তাই তো? হ্যাঁ স্যার। পাই ডায়াগ্রাম, ডিভাইডেড সার্কেল। আরেকটা টার্ম হচ্ছে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। ওকে, আচ্ছা। পাই, হ্যাঁ না বলছি, ডিফারেন্সটা বলে দিচ্ছি। পাই 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 শব্দটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? বৃত্তের সঙ্গে। আমরা জানি বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত হচ্ছে 22/7 অ্যাপ্রক্স, যেটাকে পাই দিয়ে ডিনোট করা হয়, তাই তো? তো বৃত্তর ক্ষেত্রফলকে ব্যবহার করে আমরা যে ডায়াগ্রাম গুলো আঁকি সেগুলোকে আমরা পাই ডায়াগ্রাম বলতে পারি। বোঝা গেল? কারণ বৃত্তের ক্ষেত্রফল আমরা পাইকে ইউজ করে থাকি। এইবার কার্টোগ্রামসে সাধারণত পাই ডায়াগ্রাম বলতে আমরা যেটা বলি সেটা বেসিক্যালি ডিভাইডেড সার্কেল, অর্থাৎ যাহাই পাই ডায়াগ্রাম তাহাই ডিভাইডেড সার্কেল। এবার প্রশ্ন হচ্ছে যে কখন আমরা এটা ব্যবহার করি এবং কিভাবে সার্কেলটাকে ডিভাইড করি। তার আগে আমাকে তাহলে বুঝতে হবে প্রপোর্শনাল সার্কেল, না দরকার নেই, প্রপোর্শনাল সার্কেলটা বোঝানোর দরকার নেই, পরে বলছি। আমরা যখন ভৌগোলিক যে তথ্য সেটা তো অনেক ধরনের হতে পারে, একটা তথ্যের অনেক সাব অংশ, উপ অংশ থাকতে পারে। যেমন আমি বললাম টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা, সেটা একটা কোয়ান্টিটি, কিন্তু তার মধ্যে আবার নারী পুরুষ শিশু এরকম থাকে, তো তিনটে সাবপার্ট থাকে। আবার মোট শ্রমিক, তার মধ্যে কৃষি শ্রমিক, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, সার্ভিস সেক্টর ওয়ার্কার্স, এরকম ক্যাটাগরি থাকে। তো অর্থাৎ যখন এই ধরনের তথ্য আমার কাছে থাকে যে একটা মোট, তার আবার অনেকগুলো উপ অংশ আছে, সেই ধরনের ইনফরমেশন গুলোকে আমরা যখন একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, সেই বৃত্তের 360 ডিগ্রি অংশকে বিভিন্ন সেক্টরে ভেঙে, প্রপোর্শনেটলি সেক্টরে ভেঙে যখন আমরা ওই সাব অংশগুলোকে দেখাচ্ছি, উপ অংশগুলোকে দেখাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি ডিভাইডেড সার্কেল বা পাই ডায়াগ্রাম। বোঝা গেল? অর্থাৎ এটা একটা বৃত্ত, এক্ষেত্রে বৃত্তের সাইজ ম্যাটার করে না, বৃত্তের সাইজ এখানে গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 360 ডিগ্রিটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল, যেটাকে সেক্টর অফ সার্কেল বলা হয়, সেই সেক্টরে ভাগ করছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 5 নম্বরটা সব থেকে বেশি বড়, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, 4 ছোট ছোট। এই যে বিভিন্ন সেক্টরে ভেঙে দিলাম, দিয়ে এখানে 5টা অংশকে দেখালাম, এইটাকে আমরা বলছি ডিভাইডেড সার্কেল, যেটাকে পাই ডায়াগ্রাম সাধারণত বলা হয়। এইবার আমি এখানে কি বললাম যে বৃত্তের সাইজটা এখানে গুরুত্বপূর্ণ নয়, আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নিই, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে এখানে বৃত্ত সম আকৃতির হয়, সম সাইজের হয়। কিন্তু যদি আমরা এই যে 5টা উপ অংশ দেখালাম, এদের তো একটা টোটাল আছে, সেই টোটাল অনুযায়ী যদি আমি বৃত্তের সাইজ কে প্রপোর্শনেটলি ভাগ করে দিই, তাহলে কোনো বৃত্ত ছোট হয়ে যাবে, কোনো বৃত্ত বিশাল বড় হয়ে যাবে সাইজ অনুযায়ী, তাই তো? আবার তার মধ্যে সেক্টরে ভাগ থাকবে, 1, 2, 3, 4, 5। যখন ডিভাইডেড সার্কেলটাই প্রপোর্শনেটলি আমি তাদের সাইজটাকে কনসিডার করছি, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল বা প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম। ক্লিয়ার?
না স্যার, এটা আবার বলুন তো। আমি বললাম যখন আমি ধর এটা শহর এ, এটা শহর বি, এটা শহর সি, তিনটে শহরের 5 রকমের শ্রমিকের ভাগ আমি দেখাচ্ছি। আমি প্রথমে তাদের মোট টোটাল ওয়ার্কার সেটা আমি দেখলাম না, আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের 3টে বৃত্ত এঁকে নিলাম, নিয়ে ওদের যে 5 রকমের যে ওয়ার্কার আছে প্রত্যেকটা ওয়ার্কারের সংখ্যা অনুযায়ী তারা কত ডিগ্রি হচ্ছে, এক একটা 360-এর মধ্যে কত ডিগ্রি হচ্ছে আমি সেটা ভাগ করলাম, 1 2 3 4 5। পরেরটার ক্ষেত্রেও তাই করলাম, 1 2 3 4 5। পরেরটার ক্ষেত্রে আমি তাই করলাম, 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বৃত্ত সেম, শুধু পাল্টে গেল কি এই ভেতরের ভাগগুলো, অর্থাৎ ওই যে 5 রকমের শ্রমিকের কথা বললাম তাদের পরিমাণ অনুযায়ী অ্যাঙ্গেল বা কোণগুলো বা সেক্টরের সাইজ গুলো বদলে গেছে, কিন্তু বৃত্তের যে সাইজ প্রতিটি বৃত্ত সেম আছে। এটাকে বলা হয় সিম্পল ডিভাইডেড সার্কেল বা পাই ডায়াগ্রাম বা সিম্পল পাই ডায়াগ্রাম। ঠিক আছে, কিন্তু ধরলাম এই 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 যে 5 রকমের শ্রমিক, এদের হচ্ছে 50,000, এর হচ্ছে 25,000, এর হচ্ছে 75,000। সেক্ষেত্রে 50,000-এর জন্য এর সাইজ এই হলো, 25,000-এর জন্য এর সাইজ এই হলো, 75,000-এর জন্য বৃত্তের সাইজ এই হলো, কিন্তু আবার ভেতরে সেক্টর গুলো একই থাকবে, সেক্টরের যে ভাগ সেটা যে যেমন ডিগ্রি আসবে সেরকমই হবে। তাহলে এইটা হলো সিম্পল ডিভাইডেড সার্কেল বা সিম্পল পাই ডায়াগ্রাম, আর এইটাকে বলছি প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল বা প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম। তার মানে দুটোই কিন্তু পাই ডায়াগ্রাম, অর্থাৎ বৃত্ত এঁকে তার মধ্যে সেক্টর গুলোকে ভেঙে যখন আমি বিভিন্ন অংশ দেখাচ্ছি তখন সেটাই হচ্ছে পাই ডায়াগ্রাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তাহলে আমরা দেখি কিভাবে আঁকবো। দুর্যোধন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। গুড। তাহলে তোমাদের প্রথমে আছে সিম্পল পাই। সিম্পল পাই ডায়াগ্রাম বা শুধু পাই ডায়াগ্রাম লেখে বা অনেকে পাই চার্ট, পাই চার্টও বলে থাকে। ওকে, তাহলে প্রিন্সিপাল কি? এই ডায়াগ্রাম কার্টোগ্রামস এর প্রিন্সিপাল কি? এরিয়া অফ এ সেক্টর is proportional to the sub quantity it represents। বোঝা গেল? অর্থাৎ বৃত্তের এই যে একটা সেক্টর তার যে এরিয়া সেটাই তো এখানে গুরুত্বপূর্ণ, যেটা আমরা অ্যাঙ্গেল বা কোণ দিয়ে বের করব, সেটা ইজ প্রপোর্শনাল টু দা সাব কোয়ান্টিটি ইট রিপ্রেজেন্টস। কারণ এখানে তো অনেকগুলো কোয়ান্টিটি দেখাচ্ছি, আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছি, সেই জন্য টোটালের যে অংশটা আমি দেখাচ্ছি একটা সেক্টর দিয়ে তার পরিমাণের উপর নির্ভর করবে সেই সেক্টরটা কত বড় হবে। ওকে, তাহলে ইকুয়েশন কি হবে? ইকুয়েশনস কি হবে? কিউ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, তাই তো? বা এখানে আমি বড় হাতের কিউ দিলাম ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, মানে ওই যে কটা ক্যাটাগরি দেখাবো তাদের যোগফল হচ্ছে বড় হাতের কিউ, তাহলে সেটা সমান সমান 360 ডিগ্রি। একটা বৃত্তের 360 ডিগ্রি তো। এইবার তাহলে আমি যখন সাব কোয়ান্টিটি দেখাবো তাহলে সেটাকে আমি Q1 Q2 Q3 এইভাবে দেখাতে পারি, বা যেমন যেমন নাম তেমন তেমন। তাহলে সেটা ইজ ইকুয়াল টু কি হবে? 360 ডিগ্রি বাই কিউ ইন্টু, সরি 360 ডিগ্রি বাই কিউ ইন্টু Q1। অর্থাৎ এই যে Q1 সেটার যদি ডিগ্রি বের করতে হয় তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বোঝা গেল? এবার আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যে বড় হাতের কিউ হচ্ছে 1000, Q1 যদি 50 হয় তাহলে ডিগ্রি কত হবে বের করো তো, প্রত্যেকে নিজে নিজে করতে দেখি।
এই ফর্মুলা ইউজ করে। আঠারো স্যার। 18 সামথিং বেরিয়েছে। ক্যালকুলেটারে, ক্যাসিয়ার ক্যালকুলেটারে ইউজ করিস, প্রথমেই 360 চেপে ক্যালকুলেটর যে ডিগ্রি বাটনটা আছে সেইটা চাপবি। 180 ডিগ্রি হলো স্যার। তারা 360 চেপে ডিগ্রি বাটনটা চাপবি, তারপরে কিউ, কিউ মানে এখানে 1000, 1000 ঠিক আছে, গুণ 50 ইজ ইকুয়াল টু, তারপরে যে ভ্যালুটা বেরোবে সেটা দেখবি ডিগ্রি মিনিট সেকেন্ডেই বেরোবে। আর যদি এখানে ডিগ্রি না চাপিস তাহলে যেটা বেরোবে সেটা দশমিকে বেরোবে, তখন আবার ডিগ্রি চাপলে তখন সেটা আবার ডিগ্রিতে কনভার্ট করে দেবে। কত বেরোলো? 180 হবে না, এটা তুই 100 ধরে দিস। ওটা আরেকসাথে করেছিলাম স্যার, কিউটা 18 ডিগ্রি হলো স্যার। হ্যাঁ 18 ডিগ্রি হবে, গুড। কিউ হচ্ছে 180 দিয়ে 100 দিয়ে দিয়েছিলাম কিউ। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল তাহলে কিভাবে করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইকুয়েশন বুঝলাম, এবার আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, পরীক্ষাতে যদি পাই ডায়াগ্রাম শুধু দেয় যে পাই ডায়াগ্রাম, তাহলে এক্ষেত্রে কিন্তু আর প্রপোর্শনাল স্কেলের গল্প আসছে না, কারণ প্রপোর্শনাল পাই আমরা আঁকছি না। সিম্পল পাই আঁকতে বলে যদি বলে তাহলে প্রপোর্শনাল স্কেল লাগবে না। যদি প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল বলে বা প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম বলে, তখন তুমি প্রপোর্শনাল স্কেলটা টেবিলের সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন প্রথমে কি হবে, সিরিয়াল নম্বর যেমন থাকে টেবিলে, তারপরে আমি আগে যে অঙ্কটা আমি একটা ধরে নিচ্ছি, এখানে দেওয়া আছে পপুলেশন, ঠিক আছে, মেল, ফিমেল আর হচ্ছে চাইল্ড, ধরলাম 50, 45, 10, এটা হচ্ছে 1 নম্বর এলাকা। 2 নম্বর এলাকাতে আমার এসছে 150, 151, 35। 3 নম্বর জায়গা আমি 3টে উদাহরণই নিলাম। 3 নম্বরে এখানে আছে 1020, 1000, আর এখানে হচ্ছে 135। এবার এটা কমপ্লিট করতে হবে। তো এরপরে কি করব, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এরিয়া অফ সেক্টর ইন ডিগ্রি, ঠিক আছে। এটা মেল, এটা ফিমেল, এটা চাইল্ড। এবার এখানে দেখো একটা জিনিস মিসিং হয়েছে, কি সেটা হচ্ছে কিউটা আমার জানা নেই, বড় হাতের কিউ জানা আছে কি? বড় হাতের কিউটা জানা আছে কি? না স্যার, তাহলে ওটা টোটাল করে নেবো। ইয়েস, এই 3টে টোটাল করলে পেয়ে যাব। সেটা আমি প্রথমে এখানে করে শুরু করতে পারি, বা আমি যেহেতু করে ফেলেছি আমি এখানে টোটালটা করে দিলাম, টোটাল পপুলেশন, ঠিক আছে। আমাদের এখানে কত হলো, 50, 50, 105, এখানে আমার কত হবে 150, 150, 300, 335, 336, তারপরটা হচ্ছে 2020, 2055, 2155, এই তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বড় হাতের কিউ পেয়ে গেলাম। এবার এগুলো বের করবে, অলরেডি তুমি ইকুয়েশন এখানে বলে দিয়েছো। তাহলে এটা Q1, এটা Q2, এটা Q3, সেইভাবে তুমি প্রত্যেকটার বের করে ফেলো, ডিগ্রি বের করে ফেলো। 3জন 3টে কর, 1 নম্বরটা একজন কর, 2 নম্বরটা একজন কর, 3 নম্বরটা একজন কর, তাহলে আমি আঁকাটাও এখানে দেখিয়ে দিতে পারবো। স্যার Q1 এর মানটা কোনটা ধরবো? যখন এম করছো, যখন এইটা বের করবে তখন 50 ধরবে, যখন এইটা বের করবে তখন 150 ধরবে, যখন এইটা বের করবে তখন 1020 ধরবে, বোঝা গেল। আবার যখন তুমি ফিমেল শুরু করছো, তাহলে যখন 45 ধরবে তখন এখানে লিখবে, যখন 151 ধরবে তখন এখানে লিখবে, অর্থাৎ যার যেটা কলাম সেল সেটা সেখানে লিখবে। প্রত্যেকটার ক্ষেত্রে Q1 বদলে যাবে। ধর আমি আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বাকিটা তোরা করবি। ধর আমি 50, অর্থাৎ 1 নম্বর জায়গা, তার মেল পপুলেশন হচ্ছে 50, তার জন্য তার অ্যাঙ্গেল কত হবে সেটা আমি এখানে লিখবো। তার জন্য আমি কি করব, তাহলে আমার সূত্র কি, 360 ক্যালকুলেটরে চাপলাম, ডিগ্রি চাপলাম, ভাগ দিলাম, দিয়ে টোটালটা
লিখলাম ইনটু আমি বের করবো 50-এর জন্য 50 চাপলাম ইজ ইকুয়াল টু দিলাম যে ডিগ্রি ভ্যালুটা এলো সেটা আমরা এখানে লিখে দিলাম। কত হচ্ছে? কত হচ্ছে? 171 ডিগ্রি 25 মিনিট। এখানে ব্যাস, পয়েন্ট আসলো স্যার সেকেন্ডের ক্ষেত্রে। পয়েন্ট আসলে ওই মিনিট পর্যন্ত রাখবে, সেকেন্ডে যাওয়ার দরকার নেই। 171 ডিগ্রি 25 মিনিট। তারপরে এই রো অনুযায়ী করবে, কারণ এইগুলো টোটাল হয়েছে তো, এটা 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 তিনটেরই নিচেরটা সেম থাকবে, ওই জন্য এইভাবে পরপর করবি, তাহলে সুবিধা হবে। নেক্সটটা কত? তাহলে 45 360 ডিগ্রি ভাগ 105 ইন্টু 45, তাই তো? যেটা হবে সেটা আমি এখানে লিখবো। তারপরটা হচ্ছে 10, তার মানে 360 ডিগ্রি ভাগ 10, সরি ভাগ 105 ইন্টু 10 ইজ ইকুয়াল টু, সেটা এখানে লিখবো। বোঝা গেল? এবার যে ছেলে চালাক বা যে মেয়ে চালাক, সে কি করবে, যেহেতু তিনটে ক্যালকুলেশনেরই নিচেরটা সেম, সে টুক করে ওটা মেমোরিতে রেখে দেবে। কারণ এখানে আমি ছোট সংখ্যা ধরেছি, কিন্তু পরীক্ষার হলে তো অনেক বড় বড় সংখ্যা থাকবে, বারবার তো সেটা চাপার দরকার নেই, ভুলও হতে পারে, ওই জন্য প্রথমেই ওটাকে মেমোরিতে স্টোর করে নেবে। তাহলে মেমোরি স্টোর হয়ে গেল, এটার ক্যালকুলেশন হয়ে গেল, মুছে দিলাম। পরেরটা টোটালটা আবার মেমোরি করে নিলাম, পরেরটা আবার ক্যালকুলেশন করে দিলাম। বোঝা গেল? তাহলে 171, তারপর এটা কত এসছে কি বলো? বলেন হ্যাঁ, কি বললেন চালাকের ব্যাপারটা বুঝলাম না ঠিক। আমি বললাম এই দেখ, তুই তিনটে ক্যালকুলেশন করলি তো, এটা কত ডিগ্রি? এটা 171 এলো। এটা কত এসছে? 154 হ্যাঁ, ডিগ্রি 154 ডিগ্রি 17 মিনিট। তারপর একটা 10, 10-এর জন্য কত হলো? 34 ডিগ্রি 17 মিনিট। 34 ডিগ্রি 17। বেসিক্যালি লাস্টেরটা করতে হয় না, কারণ দুটো করলে যেটা পড়ে থাকে সেটাই লাস্টেরটা হয়ে যায়। শুধু একবার দেখে নিবি তিনটে যোগফল 360 এর কাছাকাছি হচ্ছে কিনা। 1 সেকেন্ডের গন্ডগোল হলো স্যার। হ্যাঁ, সেটা হতে পারে, ওটা ওটা কোনো অসুবিধা নয়। আমি যেটা চালাকি বললাম সেটা হচ্ছে, এই যে তিনটে তুই ক্যালকুলেশন করলি, প্রত্যেকের নিচেরটা সেম তো, হ্যাঁ সেম। তাহলে এটা মেমোরিতে যদি রেখে দিস কম্পিউটারে, এই ক্যালকুলেটারের, তাহলে তোকে বারবার 105 টাইপ করতে হবে না, শুধু রিকল মেমোরি রিকল মেমোরি রিকল মেমোরি করলেই তো হয়ে যাবে। ও এই চালাকিটা বললাম, কারণ সংখ্যা তো অনেক বড় থাকবে পরীক্ষাতে। এখানে তো আমি ছোট সংখ্যা উদাহরণ হিসেবে দেখালাম, পরীক্ষাতে তো অনেক বড় সংখ্যা থাকবে, তুই বারবার কেন করবি? তাহলে এবার পরেরটা করো। পরেরটা যোগফল কত? 336, তাহলে এটা হয়ে যাবে বড় হাতের কিউ। তাহলে পরেরটার ক্ষেত্রে সূত্র আমরা কি ইউজ করব? 360 ডিভাইডেড বাই 336 ইন্টু, আমি প্রথমে এটা বের করবো 150 সমান সমান কত? তারপর এটা 151, তার মানে 360 ভাগ 336 ইন্টু 151 সমান সমান, তারপরটা হচ্ছে 360 ডিভাইড বাই 336 ইন্টু 35 ইজ ইকুয়াল টু, বের করো। কত কত আসছে? 160 ডিগ্রি 42 মিনিট, হুম, 161 ডিগ্রি 47 মিনিট, আর 37 ডিগ্রি 30 মিনিট। হুম, পরেরটা নিচেরটা স্যার 170 ডিগ্রি 23 মিনিট, তারপরটা 167 ডিগ্রি 3 মিনিট, তারপরটা 22 ডিগ্রি 33 মিনিট। ব্যাস, আমার ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমি আঁকবো। আঁকার জন্য আমি কি বলেছিলাম, যেহেতু সার্কেলের এরিয়া মানে সাইজটা ম্যাটার করে না, একটা স্ট্যান্ডার্ড সাইজ আমার খাতার সাইজ অনুযায়ী নিয়ে নেবো। তাহলে আমি একটা লাইনের উপরে, এটা কি বলেছি, ম্যাপ দিলে ম্যাপের মধ্যে আঁকতে হয়, ম্যাপ না দিলে একটা স্ট্রেট লাইনের উপরে বসাতে হয়। তাহলে একটা স্ট্রেট লাইনের উপরে এরকম আমি পরপর বসিয়ে দেবো। বোঝা গেল? এখানে খাতাতে তিনটে যদি আমি বসাতে পারি, তিনটে বসাবি, যে কটা হবে সে কটা বসাবি, এলোমেলো যেন না হয়, ঠিক আছে? সুন্দর করে প্লেসমেন্ট গুলো যেন ঠিক থাকে। এখানে জায়গা নেই বলে আমি নিচে বসালাম। এবার সবসময় এখান থেকে শুরু হবে, একদম মাথা থেকে শুরু হবে, ঠিক আছে? এটা জিরো ধরতে হবে, সবসময় এখান থেকে শুরু হবে।
ক্লিয়ার? এবার এটা হচ্ছে 1 নম্বর শহর, তাহলে 1 নম্বরে কত কত 171 ডিগ্রি, তাহলে চাঁদা বসাবো। বৃত্তের কেন্দ্র আমার ঠিক করা আছে, তাহলে আমি এখানে চাঁদা বসালাম, চাঁদার জিরোটা এখানে থাকলো, ঠিক আছে। এবার আমার প্রথমে কত ডিগ্রি আছে 171, তাহলে আমি চাঁদার 171 পর্যন্ত এলাম, এসে আমি দাগ টেনে দিলাম, হয়ে গেল। তাহলে প্রথমটা কমপ্লিট হলো 171 ডিগ্রি। তারপরে কত হচ্ছে 154 ডিগ্রি। এইবার চাঁদাটাকে আমি ঘুরিয়ে আবার জিরো, চাঁদার জিরো এখানে নিয়ে আসবো, চাঁদাটাকে ঘুরিয়ে চাঁদার জিরোটা এখানে নিয়ে আসবো, যে দাগটা আমি টানলাম, টেনে আমি আবার সেখান থেকে 154 যাব, যতটা যাবে 154 যাবে, ঠিক আছে। 154 হয়ে গেল। আর এখানে যেহেতু তিনটেই আছে, বাকিটা আর করার দরকার হবে না, এমনি চলে আসবে, হয়ে গেল। পরেরটা কত 160 ডিগ্রি, একই রকম ভাবে চাঁদার জিরো এখানে বসবে, 160। তারপরে চাঁদার জিরো ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে 161 টেনে দিলাম, হয়ে গেল। তারপরটা কি আছে 170, তারপরে হচ্ছে 167, হলো, কমপ্লিট হলো আমার তিনটে। এবার তাহলে এইটা হচ্ছে মেল, প্রত্যেকটার ক্ষেত্রে এটা মেল, প্রত্যেকটার ক্ষেত্রে এটা ফিমেল, আর এটা হচ্ছে চাইল্ড, তাই তো। তাহলে তিনটেকে আলাদা আলাদা আমি যদি রঙে দেখাই ভালো, না হলে আলাদা আলাদা প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারি, তো রং দিয়ে আমরা করতে পারি। সেক্ষেত্রে তাহলে এটা একটা রং দিলাম বা এটা একটা সিম্বল দিলাম, এটা আরেকটা দিলাম ফিমেলটা, ওকে। আর চাইল্ড পড়ে থাকলো, সেটা এরকম খরা দাগ দিয়ে দিলাম, হলো। এইবার কি বাকি থাকলো, তিনটে আলাদা আলাদা সিম্বল ব্যবহার করলাম, তো সেটা আমাকে লিজেন্ডে বলে দিতে হবে না, যে তিনটে সিম্বল কি কি। তাহলে আমি একটা এই ছবির ডান দিকে একটা লিজেন্ড তো করবো, সেটা আমি এরকম স্কোয়ার করে করতে পারি, বা অনেকে এরকম করে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা করবে, ঠিক আছে। অনেকে এইরকম করে। এবার এইটা হচ্ছে এই, তারপর এটা প্লাস চিহ্ন, তারপর এটা যে এরকম দাগ। এবার এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে চাইল্ড, এটাকে আমি নাম দিলাম লিজেন্ড, সুন্দর করে এটা একটা বর্ডার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 1 নম্বর শহর, এটা 2 নম্বর শহর, নিচে তাদের নাম লিখে দেবো। তারপরে ওপরে সুন্দর একটা হেডিং, আগেরটা আমি বলিনি, বলতে ভুলে গেছি না, যে কোনো কার্টোগ্রামসের কিন্তু উপরে একটা হেডিং লাগে। হেডিংটা কিরকম হয়, যেমন এইটার হেডিং আমি যদি লিখি তাহলে কি লিখবো, এইটার হেডিং আমি লিখবো পাই ডায়াগ্রাম শোয়িং, এখানে কি দেখিয়েছে, পপুলেশন কম্পোজিশন দেখিয়েছে না, কোশ্চেনে দেখবি, কোশ্চেনে দেয়া থাকবে, সেখান থেকে ভাষাটা নিয়ে নিবি, শোয়িং পপুলেশন কম্পোজিশন অফ, এখানে কটা, তিনটে জায়গা, অফ 3 প্লেসেস বা 3 এরিয়াস, বা যা যদি নাম দেয়া থাকে সেই নাম দিয়ে দেবো। এটা হয়ে গেল হেডিং। তাহলে হেডিং হলো, লিজেন্ড হলো, আর যেহেতু প্রপোর্শনাল নয় তাই স্কেলের ব্যাপারটা এখানে নেই, তাহলে আমার কাজ কমপ্লিট। বুঝলে কিনা বলো, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক বুঝতে পারলাম না, জিরোটা উপরের দিকে থাকবে। তুমি এতক্ষণ কি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, যখন চাঁদা বসাচ্ছিস, চলে এলাম তো যখন চাঁদা বসাচ্ছিস, যখন চাঁদাটা তুই বসাচ্ছিস এখানে, চাঁদার জিরো, চাঁদাতে তো জিরো লেখা থাকে, 0 360 লেখা থাকে না, তারপরে বাড়তে থাকে, তো চাঁদার জিরোটা প্রথমে এখানে বসাবি, বসিয়ে প্রথম অ্যাঙ্গেলটা টানা হয়ে গেল, তারপরে চাঁদার জিরোটাকে ঘুরিয়ে নিবি, নিয়ে চাঁদার জিরোটা আবার এখানে সেট করবি, করে আবার পরের অ্যাঙ্গেলটা নিবি, এভাবে, তারপরে আবার চাঁদার জিরো ঘুরিয়ে এখানে বসাবি, বসিয়ে তারপরে আবার অ্যাঙ্গেলটা নিবি, এইভাবে করবি। বুঝতে পারলাম? ঠিক আছে। প্র্যাকটিক্যাল করো, হ্যাঁ হ্যাঁ।
বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। সিলেবাস আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডিভাইডেড সার্কেল। ওকে। প্রিন্সিপাল কি? এর দুটো প্রিন্সিপাল। এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে এরিয়া অফ সার্কেল ইজ proportional to the total quantity it represents. সাইড এটা মুছে দিয়ে, এটা দরকার নেই। প্রথম প্রিন্সিপাল কি? এরিয়া অফ সার্কেল ইজ প্রপোর্শনাল টু দা টোটাল কোয়ান্টিটি ইট রিপ্রেজেন্টস। 2 নম্বর প্রিন্সিপাল কি? ঠিক ডিভাইডেড সার্কেলের যে প্রিন্সিপালটা ওইটাই, অর্থাৎ এরিয়া অফ এ সেক্টর ইজ proportional to the sub quantity it represents. ওকে, দুটো প্রিন্সিপাল আমার, এই দুটো প্রিন্সিপালের ভিত্তি করে কার্টোগ্রামটা ড্র করা হয়। ইকুয়েশনস কি কি, অর্থাৎ কি কি ফর্মুলা এখানে ব্যবহার করা হয় এই প্রিন্সিপালের ভিত্তি করে? প্রথমে কি, একদম প্রপোর্শনাল স্কয়ারে যেমন আমরা করেছিলাম, কি বলেছিলাম? এরিয়া অফ সার্কেল, এক্ষেত্রে সার্কেল ইজ ইকুয়াল টু টোটাল কোয়ান্টিটি, এখানে এটা কিউ দিয়ে চিহ্নিত করছি। আচ্ছা, তার মানে সার্কেলের এরিয়া সূত্র কি? পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ, তাই তো? তাহলে আমার সার্কেল আঁকতে গেলে কি দরকার? রেডিয়াস দরকার। তাহলে আর ইজ ইকুয়াল টু কি? রুট ওভার কিউ বাই পাই। তাহলে এটা একটা সূত্র, এটা একটা ইকুয়েশন আমার কাজে লাগবে। আরেকটা কি? এরিয়া অফ এ সেক্টর is equal to sub quantity, তাই তো? আগেটা কি লিখলাম? এটাই তো লিখেছিলাম, প্রিন্সিপালটা কি লিখেছিলাম? তাহলে ডিগ্রিতে আমি কি কি করে বের করব? এরিয়া অফ এ সেক্টর ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে ধর আমি Q1 বের করব, তাহলে Q1 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি হচ্ছে টোটাল, ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের কিউ ইন্টু Q1। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? তাহলে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলে যেহেতু প্রতিটি সার্কেল প্রপোর্শনালি আঁকতে হবে, তাই আমার একটা এক্সট্রা প্রিন্সিপাল এবং এক্সট্রা ইকুয়েশন এখানে যুক্ত হলো। এই দুটো ফর্মুলা আমার কাজে লাগবে ক্যালকুলেশনটা করতে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি টেবিলটা করি, ক্যালকুলেশন টেবিল। আমি ধরে নিলাম উদাহরণ হিসাবে টাউন পপুলেশন। এটা হচ্ছে মেল, ফিমেল, চাইল্ড। 1 2 3, তিনটের উদাহরণ আমি নিলাম, ঠিক আছে? বেশি নিচ্ছি না, কালি কমে গেল। ওকে, আমি ছোট ছোট সংখ্যা ধরছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমি ধরলাম এখানে 50, এখানে 45, এখানে চাইল্ড হচ্ছে 10, এখানে ধরলাম 100, এখানে ধরলাম 95, এখানে ধরলাম 25, এখানে ধরলাম 1000, এখানে ধরলাম 1100, এখানে ধরলাম 150। ওকে, এবার যেহেতু প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল, তাই আমাকে টোটাল করতে হবে, টোটাল পপুলেশন। ওকে, টোটাল কত বলো? 50, 60, 105,
100, 220, এটা হচ্ছে 1000, 2000, 100, 2000, 250, তাই তো? এবার কি করব? স্কেল, সরি, রেডিয়াস অফ সার্কেল, তারপরে হচ্ছে স্কেল, তারপরে রেডিয়াই অফ সার্কেল, বা দরকার নেই, এটা আমরা লিখতে পারি রেডিয়াস, বেসিক্যালি রেডিয়াস নয়, রেডিয়াই, রেডিয়াসের প্লুরাল হচ্ছে রেডিয়াই, অ্যাজ পার স্কেল। ওকে, এটা হচ্ছে ক্যালকুলেশন টেবিল 1। এখানেই আমরা প্রপোর্শনাল স্কেলের টেবিলটা করে নেব। ক্যালকুলেশন ফর প্রপোর্শনাল স্কেল, ম্যাক্সিমাম কত আছে? 1000, আমি 1000ই ধরলাম। মিডিয়াম, আচ্ছা মিনিমাম, আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে 1000, মিনিমাম এখানে কত আছে? 105 আছে, আমি ধরলাম 100, আর এটার মিডিল কত হবে? 1100, 1100 মানে হচ্ছে 550, হলো? তাহলে এটা টেবিল 1 গেল। শুধুমাত্র বৃত্তগুলো প্রপোর্শনালি আঁকবো এবং তার সঙ্গে প্রপোর্শনাল যে স্কেলটা আমরা করব তার টেবিল, ঠিক আছে? স্যার হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম 1000 কেন ধরলাম? ম্যাক্সিমাম বলতে এখানে যে ভ্যালুটা আছে, ও সরি 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 সরি, 2250, তার মানে আমি এখানে ধরবো 2300, সরি কত হবে মিডিয়াম? তাহলে 2300, 2400 মানে হচ্ছে 1200। হ্যাঁ, এবার আমি ভুল করেছিলাম, সরি। এখানে ম্যাক্সিমাম যেটা থাকবে তার থেকে একটু কাছাকাছি যে রাউন্ড ফিগারটা, অর্থাৎ রাউন্ড অফ অলরেডি এই ইয়ারে তোরা থিওরিটিক্যাল পেপারে শিখে নিয়েছিস। তাহলে এটা টেবিল 1 গেল। এখনো কিন্তু আমরা সেক্টর গুলো করিনি, অর্থাৎ পায়ের আসল কাজটা করিনি, তার জন্য আমাকে আরেকটা টেবিল করতে হবে। এটা বোঝা গেল তো? এটা কমপ্লিট করতে পারবি? সূত্র অলরেডি আমরা আগেই লিখেছিলাম। এই যে রেডিয়াই এখানে বের করার জন্য আমরা কি করব? এই টোটালটা, অর্থাৎ ধর আমি এইটা যদি বের করি, এখানে যদি বের করতে যাই, তাহলে কি করবো? 105 ডিভাইডেড বাই পাই, এটাকে রুট করব, তাহলে যেটা বেরোবে সেটা আমি এখানে লিখবো। একই রকম ভাবে 220 ভাগ পাই, তার রুট করব, এখানে লিখবো। বোঝা গেল? তারপরে স্কেল ধরবো, ধরে স্কেল দিয়ে ভাগ করে আলটিমেটলি এখানে লিখবো। এক্ষেত্রে স্কেলটা এমন ভাবে ধরবি যাতে বৃত্তগুলো খুব বড় না হয়ে যায়। ধর 4 বা 5 সেন্টিমিটার যদি বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, তার বেশি হয়ে যায়, তখন অনেক বড় বড় বৃত্ত হয়ে যাবে। ওই জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ রাখতে হয়। তাহলে এই টেবিলটা আশা করি কমপ্লিট করতে পারবি সবাই। এখানে স্যার নিচেরটা আমাকে গন্ডগোল লাগছে স্যার, 2300, 1200 আর 100টা। কেন গন্ডগোল আগেরটা লাগলো? স্যার অন্যরকম ভাবে করলেন। কেন আগেরটা স্যার অন্যরকম কেন করলাম? এর আগেরটা 105-এ যাই, ওখানে রেখেছিলেন ম্যাক্সিমাম, আর 220টাতে মিডিয়াম, আর শেষ। এখানে যে ভ্যালু, এটা অ্যাকচুয়াল ভ্যালু, আর আমি এখানে প্রপোর্শনাল ভ্যালু ধরছি। প্রপোর্শনাল স্কেল আঁকার জন্য আমাকে 3টে ভ্যালু দরকার। ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এখানে যে যত ভ্যালু থাকবে তার মধ্যে সব থেকে বেশি কি আছে? 2250। তাহলে তার কাছাকাছি রাউন্ড ফিগার কি হবে? ম্যাক্সিমাম 2300ই তো হয়। আগেরটা কি ধরেছিলাম? আগেরটা এরকমই ধরেছিলাম। যদি অন্য কিছু ধরি তাহলে সেখানে ভুল হয়েছে। ম্যাক্সিমাম ভ্যালুর কাছাকাছি যেটা, সেটাই ম্যাক্সিমাম হবে, আর মিনিমাম ভ্যালুর কাছাকাছি যেটা সেটা মিনিমাম হবে। এখানে মিনিমাম কত? 105, তাই আমি ধরলাম 100। বোঝা গেল? এইটাই হচ্ছে প্রপোর্শনাল স্কেলের নিয়ম। আগেরটাই যদি ঠিক এখানে আছে। সংখ্যা ভুল করে থাকি, তাহলে সেটা মানে বোঝার সংখ্যার ভুলের জন্য হয়ে গেছে। তাহলে এই টেবিলটা মুছে দিলাম। নেক্সট হচ্ছে ক্যালকুলেশন টেবিল 2।
এখানে আমরা বেসিক্যালি সেক্টরটা করব। তাহলে প্রথমে সিরিয়াল নম্বর বা টাউন যেরকম থাকবে, তারপরে পপুলেশন, না এখানে আর আমি ডেটাটাকে লিখবো, যে ডেটা কোশ্চেনে দেওয়া আছে বা প্রথম টেবিলে লিখেছি সেটা কি এখানে লেখার দরকার আছে? দরকার নেই, আমার তো একবার লেখা আছে। আমি সরাসরি এখানে কি করব, এরিয়া অফ সেক্টর ইন ডিগ্রি বলে মেল, ফিমেল, চাইল্ড, বোঝা গেল? 1 2 3 তিনটে শহর আছে আমার, হয়ে গেল। এটা হচ্ছে টেবিল 2। ঠিক যে প্রপোর্শনাল, সরি ডিভাইডেড সার্কেলে যেরকম বললাম ওইভাবে আমরা এখানে করব। সূত্র আগে আমরা লিখে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা ডিগ্রি বের করতে গেলে কি করতে হবে, Q1 ইন ডিগ্রি ইজ ইকুয়াল টু, কি বলেছি, 360 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল ইনটু Q1, ঠিক আছে? অর্থাৎ Q1 কে ডিগ্রিতে বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, 360 ডিগ্রিকে প্রথমে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে আমরা টোটালটা লিখে দিতে পারি, এই টেবিলে টোটালটা দরকার, এই টেবিলে টোটালটা উল্লেখ করতে হবে, এই টেবিলে টোটাল পপুলেশনটা উল্লেখ করতে হবে, তাহলে না হলে মিস গাইড করা হতে পারে এক্সামিনারকে। টোটাল পপুলেশনটা দরকার যেহেতু, সেখানে আমরা লিখে দেবো টোটাল পপুলেশন। ঠিক পাই ডায়াগ্রামে আমরা যে ক্যালকুলেশনটা করলাম তারই ক্যালকুলেশনটা এখানে এক্ষেত্রে সেকেন্ড ক্যালকুলেশন টেবিল হবে, ঠিক আছে? আর কিছু না, সেম। এইবার আমি যখন আঁকবো, আমি আগে কি হলো স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু প্রপোর্শনালি বৃত্তটা আঁকছি, তাই আমি তাদের ব্যাসার্ধ অনুযায়ী বৃত্তগুলো আঁকবো। হলো, ব্যাসার্ধ অনুযায়ী বৃত্তগুলো আঁকলাম, হ্যাপাজার্ড নয়, বেস, অর্থাৎ প্রতিটি বৃত্তের বেস যেন একই জায়গায় থাকে, তাও আমার এখানে নেমে গেছে একটু। অর্থাৎ স্ট্রেট লাইনে পেন্সিল দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিবি, তার উপর থেকে বৃত্তটা আঁকবি। অর্থাৎ যখন সেন্টারটা চুজ করবি তখন দেখে নিবি যেন লাইনের নিচে নেমে না যায়, ঠিক আছে? অর্থাৎ এই হরাইজন্টাল লাইন এর নিচ দিয়েও থাকবে, এটা যেন মাথায় থাকবে। তাহলে প্রপোর্শনাল সার্কেল আঁকা হয়ে গেল। এবার আমার ডিগ্রি অনুযায়ী করব, যেমন আসবে এটা এক, এটা এম, এটা এম, এটা এম, এটা এফ, এটা এফ, এটা এফ, এটা চাইল্ড, এটা চাইল্ড। এবার 3 রকম কালার দিয়ে দেবো, দিয়ে লিজেন্ড করব। আর পাশাপাশি লেজেন্ড এবং প্রপোর্শনাল সার্কেল, এই প্রপোর্শনাল স্কেল পাশাপাশি করব। অর্থাৎ এই যে ড্রয়িংটা, সেই ড্রয়িং এর পাশে যে জায়গাটা থাকবে ডান দিকে, সেখানে আমরা এখানে প্রপোর্শনাল স্কেল আঁকবো, এখানে আমরা লিজেন্ড আঁকবো, এখানে আমরা প্রপোর্শনাল স্কেলটা আঁকবো, ঠিক আছে? এবার প্রপোর্শনাল স্কেলটা কিভাবে আঁকবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রপোর্শনাল স্কেল আঁকতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা ডটেড লাইন নিলাম আর তার উপরে আমি একটা স্ট্রেট লাইন টানলাম। ওকে, ক্লিয়ার? এবার আমার ওই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, তার যে রেডিয়াসটা বেরিয়েছে অ্যাকর্ডিং টু স্কেল, সেইটার অনুযায়ী, সেই ব্যাসার্ধ অনুযায়ী আমি প্রথমে বড় বৃত্তটা আঁকলাম। হলো, বড় বৃত্তটা আঁকা হলো। নেক্সট হচ্ছে মিডিয়াম বৃত্তটা, তার যে ব্যাসার্ধ, সেটা এখানে মানে এই সব বৃত্তের এই এই স্পর্শকটা একই জায়গায় থাকবে, তাহলে পরের বৃত্তের ব্যাসার্ধ একটু নিচের দিকে নেমে আসবে, সেই অনুযায়ী দেখবি বৃত্তটা এরকম জায়গা থেকে শুরু হবে। হলো, তারপরে ছোট বৃত্তটা, তারও স্পর্শক এখানে থাকবে একই বিন্দুতে, সেক্ষেত্রে তার ব্যাসার্ধটা দেখা গেল ওই সেন্টারটা এখানে চলে গেল, তাহলে তখন সেটা হয়ে যাবে এইরকম। বোঝা গেল? তাহলে 3টে বৃত্তেরই ভূমি যেন একই বিন্দুতে থাকে, এটা মাথায় রাখতে হবে। শুধু সেন্টার গুলো দেখা বোঝা যাবে, আর কিছু বোঝা যাবে না। হলো, তাহলে এবার এই এই ভ্যালুটা, এগুলো কি শো করছে, এটা হচ্ছে কত শো করেছিল, ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল, 2300, আর এখানে ছিল 100, আর এখানে ছিল হচ্ছে 1200। 12 হ্যাঁ 1200, টোটাল 2400, 2 দিয়ে ভাগ, এটা একটা 2 দিয়ে ভাগ করলে যেটা হবে। তাহলে এটা কি লিখবো, হেডিং প্রপোর্শনাল সার্কেল, এটা কি শো করেছে, পপুলেশন ইন নাম্বারস,
ব্র্যাকেট হলো, এটাকে সুন্দর একটা ব্র্যাকেট বর্ডার দিয়ে দাও, প্রপোর্শনাল স্কেল হয়ে গেল। আর তার নিচে সাধারণত লিজেন্ডটা আমরা করি। বলো তাহলে আজকে আমরা কি কি শিখলাম? প্রপোর্শনাল স্কয়ার শিখলাম, তারপরে আমরা পাই ডায়াগ্রাম শিখলাম, আর প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল বা প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম শিখলাম। তিনটে কার্টোগ্রাম শিখে ফেললাম একদিনে। স্যার হ্যাঁ শুধু যদি টোটাল পপুলেশনটা দিয়ে দিল বা টোটাল কোয়ান্টিটিটা দিয়ে দিল তখন আর কোনো বুঝলাম কিছু ভাগ না, সেক্টর নাই, সাব না সেক্টর না, নাই। সেরকম দিলে যদি বলে সুইটেবল কার্টোগ্রামস, তখন তোদের তো সিলেবাসে প্রপোর্শনাল স্কয়ার আছে, ওটা দিয়ে করে দিবি। Okay. যদি একটাই ডেটা দেয় তাহলে প্রপোর্শনাল স্কয়ার দিয়ে করবি, কারণ সিলেবাসে আর তো কিছু নেই। যখন এরকম ভেঙে দেবে, ভাগ দেবে, তখন পাই ডায়াগ্রাম বা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল ইউজ করবে। এরপরে কি ছিল রে? প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলের পরে হ্যাঁ ডট এন্ড স্কয়ার ডায়াগ্রাম। ডট স্ফিয়ার, ওটা বেসিক্যালি আমরা শহর এবং গ্রামীণ জনসংখ্যা দেখানোর জন্য ব্যবহার করি। ডট এন্ড স্ফিয়ার, বিশেষ করে ডটটা পরীক্ষায় আসবে না, কারণ অনলাইনে পরীক্ষা হবে। ডট মানে ম্যাপ দরকার, ম্যাপের উপরে ডট বসাতে হয়, খালি জায়গায় ডট বসানো যায় না। উইদাউট ম্যাপ আমরা ডট ম্যাপ আঁকতে পারি না, ওই জন্য ডট ম্যাপ, ডটের সঙ্গে ম্যাপ কথাটা যুক্ত হয়। কিন্তু স্ফিয়ারের সঙ্গে আমরা ডায়াগ্রাম ইউজ করি, কারণ স্ফিয়ারটা আমরা ম্যাপের মধ্যেও আঁকতে পারি বা এরকম বাইরেও আঁকতে পারি। ওই জন্য আমরা ম্যাপ দিয়ে প্র্যাকটিস করবো পরের দিন, কালকেই করবো। কিন্তু ম্যাপ ছাড়া শুধু স্ফিয়ার আসতে পারে, ডট আসবে না। ওকে, কারণ অনলাইনে যদি বাড়িতে বসে পরীক্ষা হয়, আমরা তো ম্যাপ সাপ্লাই করতে পারবো না, কারণ ম্যাপ যদি কোশ্চেন দিয়েও দিই, তোরা তো সেটাকে প্রিন্ট করতে পারবি না, ওই জন্য দেওয়া হবে না। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে কালকে আমরা সেগুলো করবো। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। আজকের মধ্যে এটা প্র্যাকটিস করে ফেলবি তোরা, হাতে কিন্তু সময় কম, অনেকটা বংশ। যখন যেদিন যে কাজটা হবে সঙ্গে সঙ্গে সেটা প্র্যাকটিস করে ফেলবি, তাহলে দেখবি পরীক্ষাতে হোঁচট খাবি না।